খুব সকালেই আমরা হোটেল হিলটন থেকে রওনা দিলাম ইতালির রাজধানীর রোমে। রোমান সাম্রাজ্যের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আজকে ঘুরে দেখব। শুরুতে আমরা যাচ্ছি ক্লোসিয়ামে। যেতে পথে আপনাদেরকে জানাবো এই রোমান সাম্রাজ্য এবং এই রোম শহরের কিছু ইতিহাস। বাতেন বিপ্লব একটা ভিডিও আপলোড করেছে, সেখানে দেখলাম যে আমাদের উনি আর কি এখানে আসার সময় অনেকগুলো খুচরো পয়সা নিয়ে এসেছে। উনি কতগুলো খরচ করেছে। রোমের এই সড়ক ধরে যত এগিয়ে যাচ্ছি ততই অভিভূত হচ্ছি আর বিস্মিত হচ্ছি এই রোমান সাম্রাজ্যের ইতিহাস আর স্থাপনাগুলো দেখে। রোম শহরে আমাদের গাড়ি এখন যেখানে এসে থামলে এটি হলো অরেলিয়ান ওয়াল বা অরেলিয়ান প্রাচীর। রোমান সম্রাট অরেলিয়ান ও তার উত্তরসূরি সম্রাট প্রসাবের আমলে 270 থেকে 275 খ্রিস্টাব্দের মধ্যে পুরো রোম শহরকে বহিরাগত আক্রমণকারীদের, বিশেষ করে জার্মান উপজাতির হাত থেকে রক্ষা করার জন্য 19 কিলোমিটার দীর্ঘ এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়। এটি লাল ইট ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 1930-এর দশকে ইতালিতে একটি বড় সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, যা রোমের মূল শহরকে উপকূলাঞ্চলের সঙ্গে যুক্ত করে। শহরের ট্রাফিক ও প্রধান সড়ক ভিয়া ক্রিস্তোফারে কলম্বোর চলাচলের সুবিধার জন্য প্রাচীন অরেলিয়ান প্রাচীরের এই অংশ ইট দিয়ে একাধিক বিশাল খোলা আর্চ বা তোরণ তৈরি করা হয়। সময়ের সাথে সাথে বদলেছে পৃথিবী, কিন্তু বদলে যায়নি এই প্রাচীন শহরের মাধুর্য। রোম শহরে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠছে। রোমের প্রতিটি ইটে যেন জমিয়ে রাখা আছে শত শত গল্প। গ্ল্যাডিয়েটরদের গর্জন থেকে শুরু করে মাইকেল অ্যাঞ্জেলার ক্যানভাস, সবকিছুই যেন এই শহরের বাতাসে এখনো ভেসে বেড়ায়। প্রাচীন স্থাপত্য, ইতিহাস আর আধুনিক জীবনের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন এই রোম। চারপাশে তাকিয়ে দেখুন, প্রতিটি ঐতিহাসিক স্থাপনা আপনাকে নিয়ে যাবে হাজার বছর পিছনের এক রোমাঞ্চকর যুগে। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক শহরের রূপ। পিয়াজা দিলা রিপাবলিকা চত্বর পার হয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো শহরের দিকে। রোম শহরের প্রতিটি অলি গলি এবং রাস্তা যেন এক একটি ইতিহাস। রোমের বাতাসেই যেন মিশে আছে শত শত শতকের রহস্য। রোমান সাম্রাজ্যের গৌরব উজ্জ্বল অতীত বইয়ের পাতায় বা সিনেমায় তো অনেক দেখেছি, কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে এই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার অনুভূতি সত্যিই আলাদা। রোমের এই অলিতে গলিতে হারিয়ে যাওয়া মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। ক্যামেরার ফ্রেমে বন্দী করা যাচ্ছে শুধু এই রূপ, কিন্তু এখানকার আবহ অনুভব করতে হলে আপনাকে আসতে হবে রোমের এই প্রাচীন রাজপথে। সময় যেন এখানে এসে থমকে গেছে। আর আমাদের ডান পাশে সামনে কলোসিয়াম। আসলে কলোসিয়াম হচ্ছে একটি বিনোদনের মঞ্চ ছিল, একটা থিয়েটার, অ্যাম্ফি থিয়েটার, যেটি আপনার কাজ শুরু করেছিল 72 খ্রিস্টাব্দে।
আমাদের গাড়ি আবারও চলতে শুরু করেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব ক্লোসিয়ামে। কলোসিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আর রাস্তার দুপাশে ভেসে উঠছে শত শত বছরের পুরনো সব ঐতিহাসিক ভবন। এই বিশাল আর প্রাচীন স্থাপত্যগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়ার মানেই যেন একটু একটু করে রোমান সাম্রাজ্যের হৃৎপিণ্ডের দিকে এগিয়ে যাওয়া। মূল কলোসিয়ামের দেখা পেতে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা আমাদের। এই প্রাচীন রাজপথ আর প্রাচীন ভবনগুলোই পরিবেশটা বদলে দিয়েছে। প্রতিটি মোড় ঘুরলেই চোখে পড়ছে এক একটি ঐতিহাসিক নিদর্শন। এই রাস্তাটি পার হয়ে কলোসিয়ামের সামনে দাঁড়ানোর অনুভূতিটা কেমন হবে ভেবেই বেশ রোমাঞ্চ লাগছে। কলোসিয়ামের কাছাকাছি চলে এসেছে। চারপাশের পুরনো স্থাপনা আর ইটের দেয়ালগুলো জানান দিচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে কত ইতিহাস লুকিয়ে আছে এই পথগুলোতে। মূল কলোসিয়ামের দেখা মিলবে এখনই, চলুন সাথেই থাকুন। হ্যাঁ, এটি সেই কলোসিয়াম। গাড়িতে বসেই প্রথমেই এই ইতিহাস চোখের সামনে ভেসে আসলো, সেই গ্ল্যাডিয়েটরের ইতিহাস। গাড়ি থেকে নেমে আমাদের গ্রুপ এগিয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে এই পুরো কলোসিয়াম ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাসগুলো একটু একটু করে আলোচনা করব। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি নিদর্শন ইতালির রোমের এই কলোসিয়াম, যার আকর্ষণে আকৃষ্ট হয়ে সারা পৃথিবী থেকে লাখ লাখ পর্যটক ছুটে আসে এখানে। এটি মূলত একটি স্টেডিয়াম যেটি খ্রিস্টাব্দ ৮০-তে নির্মাণ কাজ শেষ হয়েছিল। প্রায় ২০০০ বছর আগের এই একটি স্থাপনা এখনও কিভাবে এখানে টিকে আছে এবং এর ইতিহাস ঐতিহ্য কী, কিভাবে এটি নির্মাণ করা হয়েছিল, সেই সকল তথ্য তুলে ধরতে চাই আজকের এই পর্বে। ঘুরে দেখাবো আপনাদেরকে এই স্টেডিয়ামটির চারপাশ। একটি প্রাচীন স্টেডিয়াম, যেখানে হাজার হাজার মানুষের চিৎকারের মাঝে ঝরত রক্ত, যেখানে বিনোদনের নামে জীবন দিতে হতো কৃতদাস আর গ্ল্যাডিয়েটরদের। এটি রোমের বিখ্যাত কলোসিয়াম, বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় এক স্থাপত্য। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই বিশাল অ্যাম্পি থিয়েটার, আর কি হতো এর ভেতরে ওই রক্তক্ষয়ী খেলায়? চলুন জেনে নেওয়া যাক। আমরা এখন যাচ্ছি, এটিতে প্রবেশ করতে হলে আপনাকে এই পাশ দিয়ে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার পর্যটক কিন্তু এটি দেখতে ছুটে এসেছেন। সামনে যতই যাচ্ছি ততই ভিড় বাড়ছে, কারণ হাজার হাজার পর্যটক যেমন এসেছে তেমনই কিন্তু এখানে এর যে সৌন্দর্য, এর যে ঐতিহ্য, সেটি আসলে সবাই দেখছেন এবং মুগ্ধ হচ্ছেন যে আজ থেকে ২০০০ বছর আগে
কিভাবে এত চমৎকার একটি স্থাপনা তৈরি করা হয়েছিল, সত্যি দেখে মুগ্ধ হচ্ছি যে সেই সময় আধুনিকতার কোনো ছোঁয়া পৃথিবীতে লাগেনি, কিন্তু তারপরে এত সুন্দর করে একটি ভবন বা একটি স্টেডিয়াম কীভাবে তৈরি করা হলো সেটি আসলেই আশ্চর্যজনক একটি বিষয়। এবং এত বছর পরেও সেটি যে টিকে আছে সেটি আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে। আমরা যাচ্ছি এবং প্রবেশ করব এর ভিতরে। প্রবেশ করার পর আমরা আপনাদেরকে পুরো ভবনটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে কেন এটি এত আকর্ষণ করে পর্যটকদের। আজ থেকে প্রায় 2000 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 70 থেকে 72 অব্দের দিকে রোমান সম্রাট ভেসপাসিয়ান এই কলোসিয়াম নির্মাণ কাজ শুরু করেন। 80 খ্রিস্টাব্দে তার পুত্র টাইটাসের আমলে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়। তবে আমরা যাকে আজ কলোসিয়াম নামে চিনি, এর আসল নাম ছিল ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার। পরবর্তীতে এর পাশে থাকা সম্রাট নিরোর বিশাল মূর্তি কলোসাস এর নাম থেকেই এটি কলোসিয়াম নামে পরিচিতি পায়। রাজ্যের কে সেনাপতি নির্ধারণ হবে সেটি কিন্তু এখানে হতো। প্রায় 50,000 দর্শক এখানে ধারণ করা যেত। সেই সময় 50,000 দর্শক একটি স্টেডিয়ামের মধ্যে বা এই থিয়েটারের ভিতরে নিয়ে আসতে পারবে, এই চিন্তা থেকে যখন বানানো হলো সেটি আসলে সারা বিশ্বে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ছিল। এবং এখানে যে জানেন যে ইতিহাসে যে গ্ল্যাডিয়েটর অর্থাৎ সেনাপ্রধান কাকে নির্ধারণ করা হবে, রোমান রাজারা তারা কিন্তু এখানে সেই সিংহ সঙ্গে বা হিংস্র যে পশু তার সঙ্গে কিন্তু যুদ্ধ করে জিততে পারলে তারপরে কিন্তু তাকে সেই রাজা বানানো হতো। আবার জিতলে যে হবে তাও কিন্তু না, যদি তার সেই যুদ্ধের কৌশল যদি পছন্দ হয়ে থাকে তাহলে রাজারা থামস দিত। থামস দেওয়ার পরে সে কিন্তু সেনাপতি নির্ধারণ হতো। পাথর আর কংক্রিট দিয়ে তৈরি এই স্টেডিয়ামটি তৎকালীন সময়ে প্রযুক্তির এক অবিশ্বাস্য নিদর্শন ছিল। এতে একসাথে প্রায় 50,000 থেকে 80,000 দর্শক বসে খেলা দেখতে পারত। তবে আসন বিন্যাস হতো মানুষের সামাজিক মর্যাদা অনুযায়ী। সম্রাট ও ধনীদের স্থান ছিল একদম সামনে, আর সাধারণ মানুষ ও নারীরা বসতেন পেছনের সারিতে। এই কলোসিয়ামের মোট 80টি দরজা রয়েছে। 80টি দরজার মধ্যে 76টি দরজা ব্যবহার করা হতো শুধুমাত্র সাধারণ দর্শক যারা তাদের প্রবেশের জন্য, আর 4টি দরজার মধ্যে 2টি দরজা দিয়ে রাজা যারা সম্রাট বা সেই সময় যারা প্রধান ছিলেন তারা প্রবেশ করত। আর একটি দরজা দিয়ে প্রবেশ করতে হলো এই গ্ল্যাডিয়েটর যারা ছিলেন তারা, আর একটি দরজা দিয়ে মৃত যে পশু হিংস্র পশু সেটি বের করে দেওয়া হতো। আর একটি দিয়ে কেউ যদি মারা যেত, হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করতে চায়, তাদেরকে ওই একটি গেট দিয়ে আসলে বের করে দিত। অর্থাৎ পরাজিত ব্যক্তির যদি মৃত্যুবরণ হতো, লাশ হলে তাকে সেই গেট দিয়ে বের করা হতো। তো নানান ইতিহাস কিন্তু এই ইতালির পথে পথে রয়েছে। সেই ইতিহাসের পথ ধরে হাঁটছি এবং ভীষণ ভালো লাগছে যে হাজার হাজার বছর আগে যে সাম্রাজ্য যেখান দিয়ে সবাই হেঁটেছিল সেই পথ ধরে আমি হাঁটতে পারছি।
আমরা দেখতে পাচ্ছি। কলোসিয়ামের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ। বেশিরভাগ গ্ল্যাডিয়েটরই ছিলেন কৃতদাস, যুদ্ধবন্দী বা অপরাধী। সম্রাট ও রোমান নাগরিকদের বিনোদনের জন্য তাদের জীবনপণ লড়াই করতে বাধ্য করা হতো। কখনো মানুষের সাথে মানুষ, আবার কখনো আফ্রিকান সিংহ, বাঘ কিংবা ভাল্লুকের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হতো তাদের। শুধু তাই নয়, শুরুর দিকে পুরো কলোসিয়াম পানি ভরিয়ে কৃত্রিম নৌযুদ্ধের মহড়াও দেখানো হতো। তো সেই সময় এরকম একটি স্থাপনা আসলে সত্যি অবিশ্বাস্য, এবং সেই সময় যে এই নগর সভ্যতা অনেক বেশি আধুনিক ছিল সেটি এই ইতালি ভ্রমণ করলে তার বড় একটা ধারণা পাওয়া যায়। বিখ্যাত সেই সাংবাদিক বাতেন বিপ্লব, বন্ধু বাতেন বিপ্লবের আপনারা সবাই বন্ধু কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, বিশ্বের সপ্তাশ্চর্য। আসলেই যে এটি আশ্চর্যজনক একটি স্থাপত্য সেটি আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। এতদিন আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, কিন্তু বাস্তবে এটা দেখে আসলে মনে হয়েছে যে এটা অবশ্যই 7 ওয়ান্ডার্সের মধ্যে একটি হওয়া উচিত ছিল, এবং সেটি হয়েছে না? সেটি হয়েছে। পুরো সাম্রাজ্যটাই অন্যরকম না? অসাধারণ একদম। সভ্যতা তখন কোথায় ছিল? ওই সময়ের সাথে এখন যদি কম্পেয়ার করা যায় তাহলে অবশ্যই বলতে হবে যে দিনে দিনে আসলে মানুষের যে অধঃপতন হচ্ছে সেটি প্রমাণিত হয়েছে। প্রযুক্তির হয়তো উৎকর্ষতা বেড়েছে, কিন্তু মানুষের ভেতরে যে আসলে এই যে নান্দনিকতা, শৈল্পিক যে মনমানসিকতা, সেটি আগের মানুষের চেয়ে এখনকার মানুষের মধ্যে কিন্তু অনেক কম। সেটি আমরা এই স্থাপত্য দেখলেই বুঝতে পারি। ওকে, ধন্যবাদ। চলো আমরা এই পাশটি ঘুরবো এবং ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এর ইতিহাস ক্ষণে ক্ষণে জানাতে থাকবো। ইতিহাস বলছে খ্রিস্টীয় ৫ম শতকে এসে রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট এবং খ্রিস্ট ধর্মের প্রসারের কারণে রক্তক্ষয়ী এই খেলা চিরতরে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৩৪৯ সালের এক ভয়াবহ ভূমিকম্পে এর একটি অংশ ভেঙে পড়ে। বর্তমানে এটি জাতিসংঘের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন ৭ম আশ্চর্যের একটি। রোমান সাম্রাজ্যের ইতিহাস, তার ঐতিহ্য দেখতেই সারা পৃথিবী থেকে লাখো লাখো পর্যটক প্রতি বছর ছুটে আসে। আর এই যে পুরনো যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু এখনও মানে টিকে আছে। এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হচ্ছে। হাজার হাজার পর্যটক কিন্তু আমরা দেখছি লাইনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে একসাথে একটা ট্যুর করার ভালো লাগা কিন্তু অন্যরকম। সেই ক্ষেত্রে আমরা বিশাল বড় একটা গ্রুপ এই কলোসিয়ামে এবং ঘুরছি, সেটি কিন্তু ভীষণ ভালো লাগছে সবারই। আর পর্যটকদের এই ইতিহাস সম্পর্কে যে আগ্রহ, সেটাই মূলত বেশি ভালো লাগছে আমার কাছে, যে এত পর্যটক চিন্তাও করি না যে এখানে আসবে আজকে। তো এটি নাকি নিয়মিতই এভাবে পর্যটকের সংখ্যা এখানে থাকে। যাচ্ছে আবার কলোসিয়ামের দিকে। আমরা ওই পাশটিতে প্রবেশ করতে পারলাম না, কারণ দীর্ঘ লাইন। সেই লাইনকে এড়িয়ে আমরা আশপাশ থেকে যতটুকু সময় আছে, 1 ঘন্টার ভিতরে যা দেখতে পারি সেটুকুই দেখতে চাই। এটা যখন শুরু হয়েছিল সেই সালটা ছিল ৭২ খ্রিস্টাব্দ। ৭২ খ্রিস্টাব্দে এটার কাজ শুরু করে
এবং দীর্ঘ 8 বছর কাজ করার পর 80 খ্রিস্টাব্দে এটার কাজ সম্পূর্ণ হয়। আর কলোসিয়াম মূলত এটা হচ্ছে অ্যাম্ফি থিয়েটার। প্রাচীন রোমের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেই রোমের যে ইয়েটা সেটাই কলোসিয়াম। এটি শহরটা আমার পেছনে, এটা হচ্ছে একটা সাইডে ছিল, সেই প্রাচীন রোমের যে সেন্টার যদি আমরা বলি সাইডে ছিল। এটা মূলত একটা বিনোদনের জন্য এটা করা হয়েছিল। এর ভেতরে ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 50,000। তার মধ্যে বিশেষ করে রোম সম্রাটদের জন্য একটা রাজপরিবারের জন্য একটা নির্ধারিত জায়গা ছিল, এবং এখানে হিংস্র জানোয়ারের সাথে জানোয়ার এবং মানুষের সাথে হিংস্র জানোয়ারের যুদ্ধ হতো। আপনারা নিশ্চয়ই গ্ল্যাডিয়েটরে দেখেছেন যে একটা সেনাপতি যখন নির্ধারণ করবে তার আগে ওরা একটা অনুষ্ঠানের আয়োজনের আগে 15 দিন আগে হিংস্র জানোয়ারকে কোনো খাবার দিত না, যেন সে সুযোগটা পেয়ে ক্ষুধার্ত হয়ে মানুষটাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। সেই ক্ষুধার্ত হিংস্র জানোয়ারের কাছ থেকে যদি মানুষটা বেঁচে নিজেকে রক্ষা করে তাকে কতল করতো জানোয়ারটাকে, তাহলে পরবর্তীতে সে সেনাপ্রধান হিসাবে নিয়োগ পেত। বাট যদি রাজ পরিবারে বা সম্রাট পরিবারের যুদ্ধের কৌশল পছন্দ না হতো, যদি থামস ডাউন দিত, তারপরেও তাকে কতল করা হতো। আর জেতার পরেও গ্ল্যাডিয়েটর, হ্যাঁ, যদি ভালো না লাগতো যুদ্ধের কৌশলটা, আর যদি যুদ্ধের কৌশল ভালো লাগতো, থামস আপ, তাহলে সে উইনার। 80 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে। 1944 বছর বয়স এটার, এবং পৃথিবীর 7ম আশ্চর্যের একটি এখনো স্টিল। আপনি দেখেন যে আজকে তো উইকেন্ড হলে এখানে হাঁটতে পারবেন না, মানুষ এগুলো দেখার জন্য আসে। অ্যানশিয়েন্ট রোম দেখবে সবাই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভবনটি, তার গায়ে অনেক ভাঙন কিন্তু হয়েছে, আর তারপরে কিন্তু সেটি সংস্কার করে সেই যে ঐতিহ্য পুরনো সেটিকে কিন্তু টিকিয়ে রাখা হয়েছে। এটি সত্যিই বলবো যে ইতালিয়ান যে সরকার, তারা কিন্তু এই যে ঐতিহ্যটাকে এত লাখ লাখ পর্যটকের কাছে সেল করছে, সারা পৃথিবী থেকে মানুষ এসে, এই যে দেখুন, মানে এখানে হাজার 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 পর্যটক কিন্তু ঘুরতে আসছে। তো পুরনো ইতিহাস সম্পর্কে মানুষের জানার যে আগ্রহ, সেটির খোরাক কিন্তু এখানে এসে মেটানো সম্ভব। প্রাচীন রোমের এই ইতিহাস আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাসের গল্প নিয়মিত পেতে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দর্শক, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি রোমান সাম্রাজ্য থেকে। ইতালির অন্যান্য পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.